আনিস ভাই, যেমন বলা হয় যে যেমন ধরেন জনতা এবং বিরোধী দল যেমন হবে সরকারও তেমন হবে, কারণ সরকার তো সেই রিফ্লেকশনগুলো আমরা দেখব। 180 দিনে আপনি আসলে কি দেখতে? জনতা যেমন হবে সরকার কেমন হবে? সরকারও মানে ধরেন জনতা যেমন মানে তার সরকারও ওরকম হয়ে ওঠেন। জনতা ভোট দিয়ে এনেছে সেই জন্য কি জনতা? আবার যেমন ধরেন বিরোধী দলেরও ভূমিকা থাকবে, তাদের আচরণের উপরই তো সরকার আসলে মানে কত বেশি কর্তৃত্ববাদী হবেন হবেন না। 180 দিনের সরকার এবং বিরোধী দলকে এক পাল্লায় যদি ওজন করি তাহলে আমি দেখি যে সরকারের মহা কোনো সাফল্য নাই। হ্যাঁ, চেষ্টা আছে অবশ্যই, এটা করতে হবে। বিরোধী দলেরও একই অবস্থা, বিরোধী দলের পারফরমেন্স বরং সরকার থেকে আরো খারাপ। এবং আমার মনে হচ্ছে আজকে আমি একটা কোথায় জানি পড়লাম, জার্মানির না অন্য কোথাকার যে সরকারের জনপ্রিয়তা 12% কমে গেছে। আর আমার কাছে এটা বোগাস মনে হয়। আমার কাছে মনে হয় যে এই 6 মাসে জনপ্রিয়তা যদি কারো কমে সেটা হচ্ছে জামাতের কমছে। কারণ বিরোধী দল হিসাবে তারা যে না, বিরোধী দলকে আমরা কীভাবে মূল্যায়ন করব? আপনি সরকার ভালো করছে না, তার রিপ্লেসমেন্ট হিসাবে আমরা চিন্তা করব আমাদের ভুল হয়েছে, আমরা তাদের এদেরকেই সংসদে আনা উচিত ছিল। এটাই হচ্ছে জেনারেল পারসেপশন দাঁড়ায়। কিন্তু আমরা যদি গত 6 সরকার ভালো করছে না এটা মেনে নিলাম, কিন্তু ওরা যে ভালো করছে, বিরোধী দল যে ভালো করছে এবং বিরোধী দল ভালো করতে পারত, এই ইমপ্রেশন তো তারা দিতে পারেনি। তারা অনভিজ্ঞ কতগুলো লোক গিয়েছে সংসদে, তারা না যেমন ধরেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। হচ্ছে তার চেয়ে বড় সমস্যা হচ্ছে জ্বালানি একটা বড় সমস্যা, কিন্তু তারা কিন্তু স্ট্যান্ডিং কমিটি বা ধরেন ওয়াচডগের যে ভূমিকায় যাবেন সেরকম কোনো কিছু তারা কিন্তু তৈরি করার কথা বলছেনই না কোথাও। মানে এটা কি অনভিজ্ঞতা? মনিয়াপা বললেন এটা সম্ভবত অনভিজ্ঞতা। এটা কি আমি অনভিজ্ঞতা দেখি গত 6 মাসে সংসদে বিরোধী দল হিসেবে জামাত এনসিপি কোনো একটা জিনিস আপনি প্রশ্নটা করবেন যে কোনো গৃহপালিত বিরোধী দল হিসেবে ভূমিকা নেয় নাই। একটা মানে ভাই ভাই সংসদে, তারপরও তারা একটু মানে আমরা বিরোধী এটা দেখানোর চেষ্টা আছে। এটা গৃহপালিত বিরোধী দল বলা যাবে না। এবং তারা আরেকটা বিষয়ে খুব গুরুত্ব দিয়েছে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। এটাকে অস্ত্র বানিয়ে তারা সংসদের ভিতরে বাইরে হাউকা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথাই নাই। জনগণ এটা গণেই না। জুলাই সনদের বাস্তবায়ন হইল কি না হইলো আমাদের কি আসে যায়? জনগণ যেটা নিয়ে ব্যস্ত, জনগণ যেটা নিয়ে সাফারার, সেটা হচ্ছে যে তেল গ্যাস, আমার বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, আমার তেলের দাম বাড়ছে, আমার দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু বিরোধী দলের কোনো নেই, ভূমিকাই নাই। হয়তো বক্তৃতাবাজি একটুখানি করে, কিন্তু তারা যে আসলে কিভাবে এটা সমাধান করতে পারবে, কিভাবে এটা সমাধান হবে, কোন কোন জায়গাগুলোতে সরকার ভুল করছে, এই ত্রুটিগুলো দেখায় যাওয়ার কোনো তো তাদের কোনো সামর্থ্যই নেই। তাদের এমপিদেরও নাই, তাদের কোনো স্টাডিও নাই। এটা খুবই আশ্চর্যজনক এবং মানুষকে আশাহত করেছে। খুবই ভালো বলেছেন। আচ্ছা মনিয়াপা, যদি আমি বলি যে সরকারের অর্জন কি, আপনি একজন সাংসদ, সরকারি দলের সাংসদ হিসেবে কিভাবে দেখবেন 180 দিনে? আমি সরকারের অর্জনগুলোকে আমি মোটা দাগে বলতে চাই যে সরকার নির্বাচনী ইস্তেহারে যে কথাগুলো দিয়েছিলেন সেগুলো সরকার প্রাথমিকভাবে 6 মাসে ওরকম বিশেষ অর্জন তো ফাইনালি বলা যায় না, প্রাথমিকই বলতে হয়। সেটা হলো যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মৌকুফ, একটা বিশাল একটা ব্যাপার, লক্ষ লক্ষ কৃষকের ঋণ মৌকুফ করা 10,000 টাকা পর্যন্ত। তারপরে কৃষকদের কৃষক কার্ড, তারপরে আপনার স্বাস্থ্যে ডাবল বাজেট আনা যেটা দরকার, শিক্ষায় ডাবল বা ট্রিপল বাজেট আনা এটা ভীষণ প্রয়োজন। এই জায়গাগুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কর মৌকুফ করা এবং যেটা খুবই দরকারি সেগুলো থেকে করের হার কমানো। কিন্তু যেমন ধরেন যে মানুষ তো জানতে চায় যে ধরেন আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, সেইখানে ফ্যামিলি কার্ড দিয়ে আসলে সে কি করবে? শোনেন, দ্রব্যমূল্যের দামটা যেটা বেড়ে গেছে আপনি যা বলছেন, আমি যা বুঝছি দ্রব্যমূল্যের দাম ওইভাবে যেভাবে ছিল ওইভাবে কিন্তু দ্রব্যমূল্যের দামটা বাড়ে নাই। যদি আপনার করটা আরোপ করা হতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যে 7টা দ্রব্য, সেটার দাম ওইভাবে বাড়েনি। আপনি অন্য যেগুলোর দামের কথা বলছেন, এগুলো বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে।
আপনি ওই জায়গাটায় যদি আপনি মনে করেন যে সেই জায়গাটায় আপনি গ্যাস তেলের কথা বলতে পারেন, যেটা মানুষের সমস্যা, সেটার সঙ্গে সরকারের কোনো হাত নাই। আপনি জানেন যে চট্টগ্রামে দুটো আপনার গ্যাসের যে কোম্পানি, তার একটা জ্বলে গেছে, যেটা কিনা সারা বাংলাদেশে অর্ধেক প্রায় গ্যাস সরবরাহ করে। এর উপর আপনার কাতারে যে গ্যাসের যে কোম্পানিটা, সেটা থেকে 17 থেকে 20% পর্যন্ত সমস্ত বিশ্বে গ্যাস রপ্তানি করে। আসলে সেগুলো এটা আপনি বৈশ্বিকটা বাদ দিলে চলবে না। তেলের ব্যাপারটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। সেটা নিয়ে কিন্তু অনেক আছে, যেমন ধরেন আনিস ভাই আরো ভালো বলতে পারবেন যে এর আগে পেট্রোলের সমস্যা ছিল, ঠিক যেই দিন দামটা বাড়লো তার পরের দিন থেকেই ভোজবাজির মতো লাইন অফ হয়ে গেল। আমি যদি এটা না বলে ওটা বলি, আবার যদি ধরেন গ্যাসের আপনার লাইনটা বলি, যদি দাম বাড়ায় তাহলে কি আসলে এটা নাই হয়ে যাবে? আমি আপনার লাইনটা বলি যে তেলের ক্ষেত্রে যেটা, যেদিন কমিটি করলো 5 সদস্য বিশিষ্ট কমিটি, পরের দিন দামটা লাইনটা কমে গেল। দাম বাড়ানো কিন্তু আরো 2-3 দিন পরে, যখন কমিটিটা হলো, তারপরে আর সেটার আনিস ভাই কি বলবেন এই বিষয়টা নিয়ে, যে এই যে ধরেন অনেকেই এখন মতামত দিচ্ছে যে গ্যাসের দাম যেই দিন বাড়বে তারপরের দিন থেকে লাইন নাই হয়ে যাবে? না, আমার মনে হয় এটা নাই, গ্যাসের সংকট আছে, কারণ আমাদের তো নিজস্ব সংকট আছে, কেনাতেও সংকট আছে। তো আমরা যেটা দেখি যে আমাদের যেটুকু থাকার কথা ছিল সেটা নাই। এবং জ্বালানি সাম্প্রতিক মাসগুলো যদি আমরা দেখি যে জ্বালানি সংকট এত তীব্রতা হয়েছে যে 15 থেকে 20% হ্রাস পেয়েছে, ফলে ম্যানুফ্যাকচারিং এবং তৈরি পোশাক খাতে বিরাট একটা ধাক্কা এসেছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে নরসিংদীতে প্রায় 1 শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে ইয়ের জন্য, গ্যাসের জন্য, এবং জিরো পরিমাণ। কিছুক্ষণ আগে আমি এটা নিউজটা পড়লাম। সো এটা সমাধানের জন্য একটা সম্মিলিত দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী অনেক প্ল্যান আছে, তারা এটা করতে পারে, কিন্তু তারা সেটা করে নাই। তারা সেটা না করে শুধু অতীতের সরকারগুলোকে দায়ী করছে। 6 মাসে তারা কিভাবে করবে? ফোরকাস্টিং ছিল না তার কাছে। এখানে ঘটনাটা হচ্ছে 6 মাস না, বিষয়টা হচ্ছে যে ইউনূসের যে 18 মাস, সে 18 মাসে এই সেক্টরে কোনো কাজই হয় নাই। সে আছে সংস্কার নিয়ে, রাষ্ট্র পরিচালনা যে একটা বড় বিষয়, এটার যে একটা ধারাবাহিকতা সেই জায়গায় নাই, কিন্তু সেই জায়গা নিয়ে কথাও বলে না। তারা কথা বলে 15 বছর আগে। আপনার কাছ থেকে একটা 15 বছর আগের জন্য আমি ফিরবো বলে যাচ্ছে। এটা তুলনা করতে পারতাম যদি স্বাভাবিক সরকার থাকতো, যদি একটা ধারাবাহিকতা থাকতো, যে শেখ হাসিনার সরকার শেষ, এখন আরেকটা সরকার নিয়েছে, তারা দায়িত্ব পালন করবে। কিন্তু ইউনূস সেটা করে নাই। ইউনূস সেটা না করে যেটা করেছে, সেটা একটা এমন একটা সরকার করেছে, আইসে আজাইরা কাজ নিয়ে ব্যস্ত ছিল, আসল কাজ বাদ দিয়ে। এবং সেটা হচ্ছিল কি, রাষ্ট্র কাঠামোর সংস্কার, রাষ্ট্র মেরামত এবং রূপান্তর, এই সমস্ত গালগল্প করে আলী রিয়াজ, গংদের আয়না, এই ফালতু কাজে ব্যস্ত থেকে যেটা করে গেছে, যেটা সাফারার এখন এই সরকার অর্থনীতি আরো নষ্ট করে দিয়ে গেছে। তারপরে স্বাস্থ্য খাত ধ্বংস করে দিয়ে গেছে, প্রায় 900-র উপরে শিশু হত্যা করেছে। তারপরে আপনি আরেকটা কোন একটা ইস্যু জানি বলেছিলেন, যেটা নিয়ে আমরা কথা হচ্ছিলাম, এই যে জ্বালানি খাত, জ্বালানি খাতে কোনো কাজ করে নাই। না, যেমন ধরেন এই সরকার যে ধরেন হঠাৎ করে আবিষ্কার করলো যে নাই, তার মানে একটা ফোরকাস্টিং তো আগে থেকে গভর্নমেন্ট গুলো তৈরি করে। ওইটাই তো বললাম, সে সময় ক্ষেপণ করেছে, এবং এই সমস্ত অলিক বিষয় নিয়ে যেগুলো এখন আবর্জনা হিসেবে পরিণত হয়েছে, এগুলোর কোনো কাজ নাই। কিন্তু বর্তমান সরকারকে যদি আপনি দেখেন, তাহলে বর্তমান সরকারের 6 মাস ছিল যে রাজনৈতিক স্থায়িত্ব, তার যে কমিটমেন্ট, সেগুলো বাস্তবায়নের বিষয়টা। সরকারের ধরনও তো ভিন্ন। সরকারের ধরন হচ্ছে যে ইউনূস সরকার এসেছিল একটা বাস্তবতায়, যেখানে আপনার মেইন বিষয়টা ছিল কি, ডক্ট্রিন অফ নেসেসিটি, এই নাম দিয়ে কোনো বৈধতা নাই। তো বৈধতা নাই, কি করবে? আদালতকে বলা যায় আমাদেরকে একটু থাকতে দাও, কেমনি করে করবা, তো ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে তারা আনছে। আর এটা নির্বাচিত সরকার, দুইটার মধ্যে দুটি পার্থক্য আছে কিন্তু। আর এইভাবে যদি আপনি দেখেন, আর শাসন কাঠামোর যে অগ্রাধিকার যেগুলো দেওয়ার কথা ছিল, ইউনূসের অন্তর্বর্তী সরকারের কামনের লক্ষ্য ছিল সংস্কার, যেটা আমি আগে বলছিলাম, যে পুলিশ মেরামত, বিচার বিভাগকে দেখা, নির্বাচন কমিশন করা, সবগুলো কাজ কিন্তু ভালো, কিন্তু সে করে গেছে গুবলেট, কোনোটাই হয় নাই। কারণ হচ্ছে কি, অদক্ষ লোকদের দিয়ে এটা করতে চেয়েছিল।
কারণ হয়েছিল কি, সে নিরপেক্ষ একটা সরকার ছিল না। তার মেইন টার্গেট ছিল আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায়। তার মেইন টার্গেট ছিল যে আওয়ামী লীগ লোকদেরকে অত্যাচার করো, জেলে ঢুকাও, তাদের সম্পদ নষ্ট করো, বাড়িঘর নষ্ট করো, দেশের মধ্যে একটা নৈরাজ্য তৈরি করো, মব সংস্কৃতি তৈরি করো। যেটা বললাম, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট যদি হতো, একটা এটা থেকে এটাতে যাবে, কিংবা এটা তার মেয়াদ যদি 3 মাস হতো, তাহলেও কিন্তু একটা শান্তি পাওয়া যেত। যাতে একটা নির্বাচিত সরকার চলে এসে এখন নির্বাচিত সরকার তার দায়িত্ব পালন করতো, কিন্তু সেটা হয় নাই। এবং তারেক রহমান একটা নির্বাচিত সরকার, তার মূল লক্ষ্য এখন কি, আমি যেটা বললাম, ইশতেহার বাস্তবায়ন এবং নির্বাহী আদেশ যেগুলো ছিল ওগুলোকে আইনে রূপান্তর করা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড অ্যান্ড আদার্স যেটা তারা করতেছে সেগুলো করা। অর্থনৈতিক ব্যবস্থাপনায় যদি আপনি যান, দুইটা সরকারের ব্যবস্থাপনায় ব্যাংকিং খাতে ইউনুস যেটা করেছে এটুকু হয়তো অনেকে প্লাস পয়েন্ট দিতে পারে, যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা, যদিও এই রিজার্ভ কী কারণে রক্ষা করছে জানে না। যদি আপনি যদি মনে করেন যে কোনো ব্যবসা বাণিজ্য হবে না, কোনো বিদেশে রপ্তানি হবে না, খালি রিজার্ভ বাড়ান, এইটা দেখাইছে। আসলে তখন তো কেউ ছিলই না, ব্যবসা বাণিজ্য ছিল না। কিন্তু আনিস ভাই, আমি একটু শেষ করে দিই। তারপরে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর একটা ছিল, বিশ্ব ব্যাংকের বৈশ্বিক সহযোগী সংস্থার সাথে একটু সম্পর্ক রাখা তার দায়িত্ব ছিল, সেটা করেছে। এবং বাজার নিয়ন্ত্রণ, কিন্তু বাজার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এগুলো কিছু করতে পারে নাই। ফলে সেটা যা আছে তাই হয়েছে। এবং তারেক রহমানের সময়কালের একটা ভালো যেটা আমরা বলি, এখন প্রশংসা করছি আমি, আপনি গত 6 মাসে যে বিষয়টা বললেন, 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যেগুলো কতগুলো শিল্প, যেগুলো মানে বন্দি কারখানা যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যাতে আবার রিবিল্ড করা যায়, করা যায়। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশ অ্যাক্ট একটা করেছে, যাতে করে এক ছাতার নিচে এসে ইনভেস্ট করার যাতে সুবিধা পায়। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু কার্যক্রম করেছে কিন্তু ইনভেস্টমেন্ট আসে না, কারণ ইউনুস এমন একটা নৈরাজ্যকর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করেছে। এখানে ইনভেস্ট করার জন্য আর কেউ সাহস পাবে না। এখানে ইনভেস্ট করার জন্য তো বাংলাদেশিরাই কোনো সাহস পায় না, বিদেশিরা কিভাবে করবে? এখন ইনভেস্টমেন্ট মেকানিজমে তো ধরেন ইউনুস সরকারে যা ছিল, এই সরকার তো তাই কন্টিনিউশন করছে। ওইটাই কন্টিনিউশন করছে, মানে করুক, কিন্তু কথা হচ্ছে ওই পরিবেশটা তৈরি হয় নাই। এই যে আইন শৃঙ্খলার পরিবেশ তৈরি করা এবং এই যে পরস্পরের হিংসা পরিবেশ করা, আপনি যদি মনে করেন যে যারা পতিত হয়েছে তারা যদি অন্য দেশে চলে যেত তাহলে কথা ছিল, তারা তো এই দেশে আছে। তাহলে এই দেশের জনগণ, আপনি 71-এর কথা চিন্তা করেন, 71-এর যুদ্ধ পরবর্তী সময় কি হয়েছে? সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে, যে যার মতো করেছে, রাষ্ট্রবিল্লাপে আমরা একটা নিয়োজিত হয়েছিলাম। এখানে কি হয়েছে? এখানে হচ্ছে প্রতিদিন পিটাও, যেখানে পারো সেখানে ধরো, স্বৈরাচারের দোসর হিসাবে মারো। এবং যেটা ইউনুস যেটা করে গেছে সেটারই ধারাবাহিকতা এখনো রক্ষা করছে। আপনি 32 নম্বরে দেখেছেন 2 দিন আগে কিভাবে পুলিশের সামনে মবগিরি করেছে। তো এটা যখন আপনি মিডিয়াতে যায়, তখন সরকারের প্রতি মানুষের ইমপ্রেশন কি হয়, যে মানুষ চিন্তা করে যে মব কি তাহলে এখনো ওই যে ইউনুস আমলের মতোই চলবে, তাহলে এইভাবে চলবে, এইভাবে থাকবে। এবং যারা ইনভেস্ট করবে তারা চিন্তা করবে যে এই ডিসেম্বর আসতেছে, শেখ হাসিনা আসবে বলতেছে, এই যে রাষ্ট্র কোথায় স্থিতি হোক, আমরা দেখি রাষ্ট্রের মধ্যে যে অস্থিতিশীলতা, পরস্পরের মধ্যে যে হানাহানি, পালিয়ে আছে একটা গোষ্ঠী, এই যে কালচার, এই কালচারটা কবে যাবে? যেই পর্যন্ত মানুষ দেখবে না যে একটা দেশের মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করছে, সে যেই মতেরই হোক, তখন মানুষ ইনভেস্ট করবে। আদারওয়াইজ আমি ওর ভয়ে আছি, ও আমার ভয়ে আছে, পরস্পর তো ভয়ে আছে, মানে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে। ভয়ের সংস্কৃতি একদম ডেফিনেটলি তৈরি হচ্ছে। মানে ছাড়বে কি করে? ছাড়বে এটা যদি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করেন, এর সাথে কিন্তু যদি আপনি বিচার ব্যবস্থা ঠিক করেন। না, যেমন ধরেন আরেকটা মনস্তত্ত্ব পাল্টানো খুব জরুরি কিনা, যেমন ধরেন আপনি যে 32 নম্বর নিয়ে যেটা বললেন, যেটা আমি আসলে আগে একটু মনি আপার কাছে আসি, যে 32 নম্বরের সামনে বা ধরেন বাংলাদেশে কি ধরেন শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো কি নিষিদ্ধ হয়ে যাবে? বা ধরেন কেউ যদি তার মন থেকে জানাতে চায়, তাকে কি মারবেন বা মারতে হবে? বা এবং সরকারও সেই জায়গাগুলোকে কি প্রোটেকশন করবেন না? এক। আর 2 নম্বর আরেকটা জিনিস যুক্ত করে দিই মনিয়াপ্পা, বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে রাজশাহী কলেজের একজন নারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করে দেওয়া হয়েছে। দেখেন, আপনি যে কথাটা বললেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে কোদাল দিয়ে মেরেছে যিনি আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাকে ভোটে পাশ করিয়েছে। আপনি দেখেন, এটাও তো আমরা দেখেছি না?
তো সরকার মনে করেন যে সরকার আপনার কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সরকার আপনার চলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, এর মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন। অথচ কিছু কিছু জায়গায় হচ্ছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছে, আমি আপনাকে এখানে বাধা দিচ্ছি, আপনি শাবল দিয়ে মারছে, ঠিক আছে, আপনি ওই অধিকার তো তার নাই। আমি কিন্তু সেটাই সরকার কি বলছি, ভূমিকা আমি নিচ্ছে? নিজেই বলছি, আমি এটার উত্তরে আসছি। আপনার দেখেছেন যে একজন বিরোধী দলের একজন সংসদ সদস্য কিছুদিন আগে বলেছিল, আমি 1 ঘন্টায় মেজর চেঞ্জ করেছি, 2 ঘন্টায় আমি ওসি চেঞ্জ করেছি। আমার মনে হয় না বিএনপির কোনো এমপি এই ধরনের কথা সরকারি দলের এমপি বলেছে, মানে করতে পেরেছে বা বলেছে। তো এই জায়গাতে আপনার বুঝতে হবে যে সরকারকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে ঠিক মতো না চালানোর জন্য অনেক রকম প্রচেষ্টা অন্যায় হচ্ছে। সাবলের সাথে আরেকটা জিনিস যুক্ত করে দেয় আপা, মানে আনিস ভাই যেহেতু একটা জিনিস যুক্ত করলেন, এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 4 জন ছাত্র একটা বাড়িতে গিয়ে এক দম্পতিকে মানে আক্রমণ করেছেন, কারণ তারা এটা বলতে চাচ্ছেন তারা লিভ ইন অবস্থা থাকে, মানে লিভিং টুগেদার করে, কিন্তু আসলে তারা বিবাহিত না, কিন্তু তারা বিবাহিত। কিন্তু কথা হচ্ছে কে বিবাহিত না কে বিবাহিত, এবং এই যে ছাত্ররা গিয়ে যে অ্যাটাক করবে একজনের বাড়িতে বা একজনের ইসে, তা আমাদের দেশে আইন কোথায়, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে কাজ করবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একবার। কিন্তু এই 4 জন ছাত্রকে কিন্তু কেউ ধরেনি, পুলিশও ধরেনি, কেউ ধরেনি। কেউ কমপ্লেইন করলে না ধরবে। আপনি যে কথাটা বললেন এটা তো নিউজ হয়েছে, এইটা কি আপনি কমপ্লেইন করলে তো উল্টো হচ্ছে আপা, কমপ্লেইন যেখানে করছে সেখানে যারা কমপ্লেইন করছে তাদেরকে ধরে নিচ্ছে। এই যে 32 নম্বর যে ঘটনাগুলো ঘটলো, যাদের কি পিটাচ্ছে সবাই দেখছে, সাংবাদিক প্রশ্ন করছে আপনি কোন ক্ষমতা বলে এটা করছেন, যারা কমপ্লেইন করছে তাদেরকেই তুলে নিয়ে যাচ্ছে। ওই জায়গায় রাজশাহী তো একই ঘটনা। আমি আপনাকে এটা বলি, 32 নম্বরে তো এখন কিছুই অবশিষ্ট নাই, আমরা বা আপনারা দেখি। এই 32 নাম্বারটা যেখানে কিছুই অবশিষ্ট নাই, সরকার সেখানে কি পাহারা দিবে আপনি বলেন? একটা জায়গা, পরিত্যক্ত জায়গা তো অনেকখানেই আছে। তো সেই জায়গাতে যদি মপ করে সরকার, যদি জানে, আমি আপনাকে ওই 32 নম্বরের পাশের জায়গাটা বলছি, যে আমার সাথে আনিস আলমগীর আজকে টকশোতে আছে, ওনার লেখায় আমি পড়েছি যে যখন সরকার, এই সরকার তো সেই সরকার, যখন তোফায়েল আহমেদ সাহেব মারা গেলেন, তাকে জানাজা করার পারমিশন দেওয়া হলো। প্রথম জানাজাটা 32 নম্বরের পাশে তাকওয়া মসজিদে হলো। হওয়ার পরে জানাজা সব ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, হঠাৎ করে লাশ সামনে রেখে তারা জঙ্গিবাদের মতো মিছিল শুরু করে দিল। এতক্ষণ কিন্তু পুলিশ আপনার পাহারাই দিয়েছে সুন্দরভাবে, সুকৌশলে। যখন তারা মিছিল করা শুরু করলো জঙ্গিদের মতো, তখন পুলিশ ওইখানে ধরপাকড় করেছে। আমি কিন্তু ওনার লেখায় পড়েছি, এবং উনি খুব সুন্দর লিখেছিলেন যে এইখানে দোষটা কোনখানে কিভাবে। তো সরকার আপনার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, সরকার আপনার চলাফেরার স্বাধীনতা দিয়েছে, সরকার আপনাকে চেষ্টা করছে, 6 মাসের সরকার, আমি আবারও বলছি আতুর ঘরের সরকার। সেই সরকারটাকে এটাকে আপনি যদি বিপথে নেওয়ার জন্য বিপদ হিসেবে ব্যবহার করেন, সরকার এখানে কিছু করতে পারে না, এত তড়িৎ গতিতে সরকার করতে পারে না। 15 আগস্ট একটা বিশেষ দিন, এই দিন তো আপনি ওইখানে একটা সিকিউরিটি রাখতেই পারেন। ওইখানে তো প্রতিদিন সিকিউরিটি ছিল, কিন্তু কথা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল যদি কারো বাড়িতে গিয়ে একটা ফুল দিয়ে আসে, সেটাতে সরকারের কি ক্ষতি হয়ে গেল? এখানে রাজনীতি কোথায় পেল? এখানে তো কোনো মিছিল দেয় নাই কেউ। এবার সম্ভবত আপা 15 আগস্টে ফেসবুকে মানে বহু ধরনের বঙ্গবন্ধু আপনি যদি দেখেন, মানে আগে সম্ভবত আওয়ামী লীগ সে ক্ষমতায় থেকেও এত বেশি বঙ্গবন্ধুর ছবি ভাইরাল করতে পারেন, এত মানুষ পোস্ট দিয়েছে কিনা, এইবার অনেক বেশি পোস্ট হয়েছে। পৃথিবীর নিয়মটা কি জানেন? প্রলেতারিয়েতের পক্ষে মানুষ থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই রাজশাহী কলেজের একজন শিক্ষক, এত মানুষের মধ্যে একজন শিক্ষককে আপনি বহিষ্কার করে দিচ্ছেন। না, এটা নিশ্চয়ই সরকারের দৃষ্টিগোচর হলে সরকার এটা নিশ্চয়ই ধরবে। এবং রাজশাহী ওই যেখানকার কথা বলছেন আপনি, সেই প্রশাসন কারা চালায় আপনি নিশ্চয়ই জানেন। বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, রাজশাহী কলেজের কথা বলছেন। আপনি সেইখানেও আপনার ওইটার একটা ঢেউ আছে, প্রত্যেকটা জিনিস সাগরের মাঝখানে ঢেউ দেখে আপনি বুঝতে পারবেন না যে ওই ঢেউয়ের ওজন কত। আপনাকে সেটার জন্য কিন্তু তীর পর্যন্ত আসতে হবে। সো যে জায়গাটার কথা বললেন, রাজশাহীর ওই জায়গাগুলো কাদের দ্বারা নিয়ন্ত্রিত, এটা আপনি খুব ভালো করে বুঝেন। সো এইখানে আমি মনে করি যে সরকার অবশ্যই দৃষ্টি দেবে এবং দেওয়া দরকার। রেফারেন্স দিয়ে বলি যে উনি যে বললেন যে এই যে
জানাজাত অনুষ্ঠানে যে কেন এরকম আচরণ করবে, এটা আমিও প্রতিবাদ করেছিলাম যে জানাজা হতে দেওয়া, সেখানে জয় বাংলা বলে স্লোগান দেওয়া এবং পুলিশ এখানে অ্যাকশন নেওয়া। জয় বাংলা কোনো নিষিদ্ধ শব্দ নয়, কিন্তু পুলিশ এখানে অ্যাকশন নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে এইগুলো থেকে বিরত থাকা দরকার। তো এটার মূল বিষয় রয়েছে সারপ্রাইজ করে রাখা। আপনি যদি কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন, কি প্রতিক্রিয়া হতে পারে সেটা রাষ্ট্রের টপ টু বটম এটার প্রতিক্রিয়া হয়। আপনি মনে করছেন যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছি, তাই একদম বোধহয় বহু কাজ করেছি, তার ক্ষতিগুলো কি কি আমি আপনাকে একটুখানি বলি। যে প্রশাসনে দেখেন, রাষ্ট্র পরিচালনার সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে প্রশাসনের একটা বিরাট অংশ 15 বছর ধরে এরা ক্ষমতা ছিল। তো 15 বছর যদি আপনি শিক্ষক, আপনি যে 15 বছর আপনার পদোন্নতি হবে না, তো আপনার যখন পদোন্নতি হলো এটা শেখ হাসিনার দোষ হয়ে গেল যে ওই সরকার আওয়ামী লীগ আমলে সে এই পদোন্নতি পেয়েছিল। তো আপনি এটা করে করে মানে কালো ছাগল খুঁজতেছেন, তো সেটা খুঁজতে গিয়ে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করেছেন। অথচ আপনি চিন্তা করা উচিত এরা হচ্ছে প্রশাসনের গোলাম, প্রশাসন যা বলবে সরকারের তারা মানে তারা কি বলবে, খ্যাতমতদার, খ্যাতমতদারকে আপনি যা বলবেন তাই করবে। কিন্তু আপনি এখানে খ্যাতমতদারদের মধ্যে বিভক্তি তৈরি করেছেন, আপনি এই আমার লোক ও আমার লোক সেটা চলছেন। এটার একটা বিরাট প্রভাব পড়েছে ক্ষমতার কেন্দ্রে। রাজনৈতিক ভারসাম্যের যে একটা বিরাট একটা রাজনৈতিক ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল, আপনি তাকে ক্ষমতা থেকে বাইর করে দিয়েছেন এবং একটা গোষ্ঠীর মতামতকে আপনি উপেক্ষা করেছেন। বিরাট একটা গোষ্ঠীর মতামত এখানে, যে এতে কি হচ্ছে, এতে ক্ষমতাসীনদের জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। আর যারা এর থেকে বঞ্চিত তারা মনে হচ্ছে উই আর ডিপ্রাইভড, এই রাষ্ট্রে আমাদের কিছু করার নাই, ওই রাষ্ট্রে তারা ভোট করছে না, এই রাষ্ট্রকে তারা নিজেদের রাষ্ট্র তখন আর চিন্তা করতে পারছে না। আইন শৃঙ্খলা রক্ষা করার যে বিষয়টাগুলো, যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি একটা সম্ভাবনা দাঁড়িয়ে গেছে। একদিক দিয়ে আমরা জঙ্গি হামলার চিন্তা করছি, আরেক দিক দিয়ে এই রাজনৈতিক দলটা যদি নির্দেশনা পায় যে তোমরা জঙ্গি কার্যক্রম শুরু করে দাও, তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও, তখন রাষ্ট্রের কি অবস্থা হবে। এই যে ইনভেস্টমেন্টের কথা বলছেন, ইনভেস্টমেন্ট তো এমনি আসবে না, ওই আতঙ্কের জন্যই আসবে না। আপনি যখন এটা শুরু করে দেন তো রাষ্ট্রের কি হবে, এখন আতঙ্কের মধ্যে আছে, তারা তো সেটা করবে না। এই যে জনগণের একটা বিরাট অংশকে যখন আপনি প্রতিনিধিত্বহীন করছেন, এবং তখন তারা, আমি যেটা বলছিলাম, তখন তারা একাত্মবোধ করছে না। আর আন্তর্জাতিক চাপ এবং কূটনীতি বলেন, আন্তর্জাতিক যত অর্গানাইজেশন আছে সবাই বলছে যে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সবাই, মানবাধিকার সংস্থাগুলো, বহুদলীয় শাসন দরকার, এখানে অন্তর্ভুক্তিমূলক শাসন দরকার, ইনক্লুসিভ ডেমোক্রেসি। সেটা নাই। সেটা আপনি একদলীয় বা একমতের লোকদের নিয়ে পার্লামেন্ট করলেন, সেই পার্লামেন্টের স্থায়িত্ব নিয়ে কতটুকু আছে সেটা নিয়ে কোশ্চেন হচ্ছে। তারপর আমি মনে করলাম যে আমরা একটা ইলেকশন করেছি, চলবে, কিন্তু অন্যদের মত নিতে দেবেন না, অন্যরা বিরোধী দলেও থাকতে পারবেন না, অন্যদের রাজনীতি আপনি নিষিদ্ধ করে দেবেন। সেই জায়গায় কি হয়, সেই জায়গায় একটা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে, যেটা আমি বলছিলাম যে তখন বাইরের রাষ্ট্র, নিজের রাষ্ট্র কেউ আপনাকে দীর্ঘ বিনিয়োগ করবে না, এবং দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীলতা যেটা আছে সেটা আর হবে না। আরেকটা বিষয় হচ্ছে, কোনো রাজনৈতিক দলকে আপনি প্রশাসনিক বা আইনি আদেশে নিষিদ্ধ করার নজির ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর উপর একটা বিরাট প্রভাব পড়বে, এবং প্রতিশোধমূলক রাজনীতি যেটা, সেটার একটা কালেকটিভ পানিশমেন্টের যে বিষয়টা সেটা বাড়িয়ে দিচ্ছে। সো আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করার ফলে যে ঝঞ্ঝালগুলো আপনি এখানে তুলে এনেছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্র আর ঐক্যবদ্ধ নাই, রাষ্ট্র এবং বিভক্ত। এই বিভক্তি আপনি শুধুমাত্র ওইভাবেই যাবে আপনি যদি সব রাজনৈতিক দলকে আপনি রাজনীতি করার অধিকার দেন। এখন বলবেন যে আওয়ামী লীগ এই অপরাধ করেছে, ওই অপরাধ করেছে, কিভাবে করেছে সেই অপরাধ কিভাবে পরিশুদ্ধ করবে সেটাও আপনারা বসে ঠিক করেন। এই কারণে তো ধর প্রতিবেশীর সাথেও তো আমাদের অনেক হার্ডশিপ তৈরি হচ্ছে, এবং এমনকি আমরা মানে সামনে পানি চুক্তি অনেক কিছু, আমি সে প্রশ্নে যাব, আমরা যাব, কারণ এই অনাস্থা অনেকগুলো অনাস্থা তৈরি করছে। কিন্তু তার আগে আমি আপনার কাছে আসতে চাই 180 দিনের খতিয়ানে। যেমন ধরেন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, ধরেন আজকে পর্যন্ত যদি আমরা 15ই মার্চ থেকে ধরি, আজ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী হামে লক্ষণে মারা গেছে 918টা শিশু আজকে পর্যন্ত। আমাদের বিরোধী দলও তেমন কিছু খুব বড় উচ্চবাচ্য করছে না, এমনকি সরকারের যে শেষ ইবুকটা পাবলিশ করলো সেখানেও সে এটা নিয়ে কিছুই লেখেনি। হতে পারে যে সরকার এই যেটার সাথে সরকারের মিনিমাম দায়বদ্ধতা নাই, সরকার দায়িত্ব নিলেন, ধরেন 12 তারিখে ইলেকশন হলো,
17 তারিখে দায়িত্ব নিলেন, আপনার মার্চ থেকে তার 10-12 দিন পরে থেকেই 10-12 দিন পরে থেকেই হামে রুগী আসা শুরু করলো, বা তখন থেকেই। তো সেটা তো জানতে গেলেও একটা সরকার গঠন করতে হয়, তারপরে যে কি সমস্যাটা কোথায়, সমস্যাটা যখন জানলো তখন দেখা গেল যে শেষ 2 সরকার, আওয়ামী সরকারের শেষ দিক থেকে, করোনার পর থেকে, তারপরে ওরকম হামের কিন্তু কোনো আপা টিকা দেওয়া ধরেন যে এইটার জন্য আমরা শুধু মানে কমন সেন্সের উপর কথা বলছি, কিন্তু কোনো তদন্ত কমিটি সরকারকে আসলে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তৈরি করেছেন, বা বিরোধী দল কি কোনো ধরনের মানে দাবি আমি তুলেছেন? আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের যে সিস্টেম, বাংলাদেশের কোনো তদন্ত কমিটি কোনোদিন কোনো ফাইনাল রেজাল্ট আপনি পেয়েছেন, শীট পেয়েছেন? কোনো, সেটা আগুনে পুড়ে মারাই হোক, পানিতে ডুবে মারাই হোক, বা এমনি কেউ মেরে ফেলা মারাই হোক, অপমৃত্যু হোক, কয়টার আপনার তদন্ত রিপোর্ট আসছে? আপনার সাগররুনি না থেকে আসুক, শুরু করে কিন্তু এই পর্যন্ত কিন্তু প্রক্রিয়া তো শুরু হতে পারে। প্রক্রিয়া শুরু হতে পারে, সেটা বাংলাদেশের সিস্টেমের মধ্যে এটা নাই গেল। আপনার কথা ঠিক আছে যে প্রক্রিয়া শুরু হতে পারে, এখনো প্রক্রিয়া শুরু হতে পারে, প্রক্রিয়া যে শুরু হয় নাই তাই বা কে জানে। কিন্তু আমি যেটা, আপনি যেটা বলছেন না, সেটা তাহলে report এই সরকারের উপরে এটা বর্তায় না বলেই আমি মনে করি। এই সরকার বরং চেষ্টা করেছে টেন্ডারবিহীন না, তাড়াতাড়ি এই ওষুধ সরকারের উপর কিনে। যদি না বর্তায় তাহলে ইউনূসের এই আমলটাকে কেন ওয়াকওভার দিয়ে দেওয়া হয়েছে? ইউনূসের বিরুদ্ধে যত এই পর্যন্ত 8টা থেকে 9টা মামলা হয়েছে, সেই মামলাগুলো এবং হাম বিষয়ক, এবং যাদের সন্তান মারা গেছে তারা মামলা করেছে, সরকার কেন ওই মামলাগুলো করতে দেয় না? এই যে সরকার তো জায়গাটা, মামলা, তাহলে মামলা তার হলো বিরুদ্ধে- কিভাবে? আপনার কথাই তো ডাবল স্ট্যান্ডার্ড প্রকাশ পাচ্ছে। কেমন? কারণ মামলা হয়েছে, আপনি বলছেন 8-9টা মামলা হয় নাই, মামলায় গিয়েছে, কোনোটাই নেই নাই। তাহলে 8-9টা মামলা উচ্চ আদালতে গিয়েছে, গ্রহণ করা হয় নাই। তাহলে সরকারের নির্দেশনা ছাড়া এটা হতে পারে? আপনি আনিস ভাই বাংলাদেশের একজন প্রথম সারির সাংবাদিক, আপনি এটা নিয়ে মাঠে নামেন, আমি বলবো আপনি মাঠে নামেন, আপনি প্রতিবাদ করেন, আপনি মাঠে এটা নিয়ে নেমে গেছে, না, না। মাঠে যখন কথা নেমেছি বলেন, তখন বলছে আপনি হাম seriously। বিশেষজ্ঞ নাকি? না, না, আমার না, কথা নাম হচ্ছে বিশেষজ্ঞ আনিস হতে ভাই হয় শুধু না, এটা একেবারে বলে না। মাঠে কিন্তু নামার জন্য। ইউনূসের সন্তানরা তো তাই বলতেছে, ওরা তো মনে করে যে তাদের সন্তানরা এটা বলুক, বাট হাম আপনি বিশেষজ্ঞ হয়ে যাবে, হাম নিয়ে কথা বলার জন্য। আনিস ভাই, আপনি কেন মাঠে নামবেন? আমাদের তো একটা বড় বিরোধী দল আছে, তারাও তো কিছু বলছে না। এক্স্যাক্টলি, তারা এখানে এই দুইটা কিছু বলে রাজনৈতিক নাই, দল তারা একটা তারা শব্দ উচ্চারণ মহান করে জাতীয় না। সংসদে কিছু বলে নাই, তেমন কিছু হ্যাঁ, বলে কিছুই বলে নাই। তাইলে তারা আবার শুধু ধরেন এইটা নিয়ে বাইরেও না। বলছে না। আপনার অনেক কিছু নিয়েই তারা কোনো কথা বলে না। আপনার ওই 18 মাসের সরকার নিয়ে আমরা কিন্তু 918টা কথা বলি। বাচ্চা, ছোট ছোট বাচ্চা, যাদের বাচ্চা মারা গেছে তারা কিন্তু এই পেইনটা বোঝেন। সেটাই। একটা দুটো বাচ্চা না যাদের কিন্তু। যাদের একটা বেঁচে দুটো থাকার কথা family ছিল না কিন্তু। 70 বছর, 80 বছর, 90 বছর, তো যারা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, আমি নিজেই স্বীকার করছি ওই তার সন্তানটা ভিতরে আমারও হতে পারত। এই বিরোধী দল এবং সরকার সবাই মিলেই আসলে একটা বিবাদমান পরিস্থিতি তৈরি করে ফেলছে, এবং সেটা শুধু দেশের ভেতরেই না, দেশের বাইরেও এবং প্রতিবেশীর সাথে সেই বিবাদমান পরিস্থিতি আরো লম্বা হতে চলেছে বলেই আমরা বুঝতে পারছি। যেমন আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা ছিল, কিন্তু সেটা একটি জটিল পরিস্থিতিতে পৌঁছে গেছে, এবং আমাদের সরকারের মুখপাত্র বলেছেন যে অনুকূল পরিবেশ তৈরি হতে হবে। তাহলে আনিস আলমগীর ভাই, অনুকূল পরিবেশ আসলে কি কি করলে হবে? সরকার তো 3টা শর্ত বলেছেন। অনুকূল পরিবেশ ছাড়া আসলে কোনো বৈঠক হওয়া, একজন আরেকজনকে শুধু ছবি তোলা, এটা আসলে হয় না। তো অনুকূল পরিবেশের জন্য একটা দুইটা দেশের সামগ্রিক সমস্যাগুলো সমাধানের জন্য অনুকূল পরিবেশ দরকার হয়, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আবার অনুকূল পরিবেশ আপনি কিভাবে সৃষ্টি করবেন, এটা কি আমি করব না তুমি করবা, এই সমস্ত ঠেলাঠেলি করে তো কোনো লাভ নাই। ভারতের দিক থেকে দেখতে হবে যে ভারত যদি বাংলাদেশের একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যদি এখানে না থাকে, তাহলে সেটা ভারতেরই ক্ষতি। কারণ হচ্ছে যে এখানে তার 7 সিস্টার, তার ট্রানজিট এবং পুরো একটা স্থিতিশীল বাংলাদেশ তার জন্য কিন্তু খুব জরুরি হয়ে যায়। আর বাংলাদেশের জন্য বাংলাদেশের বাণিজ্য বলেন, সীমান্ত শান্ত রাখার যে বিষয়টা থাকেন, পানি বন্টন বলেন, এই 3টে ইস্যু ভারতের সঙ্গে তার রয়ে গেছে। এখন এই জায়গায় শেখ হাসিনা কেন্দ্রিক যদি রাজনীতি চলে আসে, দুইটা দেশ যদি এই জায়গায় জড়িয়ে যায়, তাহলে সমস্যাটা অন্য জায়গায় চলে যাচ্ছে। যেমন টাইমস অফ ইন্ডিয়া একটা কথা লিখেছে আজকেই, তারা বলছে যে কট্টরপন্থী গোষ্ঠী এবং জামাতে ইসলামের মিত্র এনসিপির চাপে সরকার পিছিয়ে যাচ্ছেন ভারত সফর থেকে।
এটা টাইপস অফ ইন্ডিয়া। এটা আছে অভ্যন্তরীণ ভাবে একটা চাপ যে নাই তা তো না। অভ্যন্তরীণ ভাবে জামাতে ইসলাম, এনসিপি এরা খুব খুশি যে প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল করেছেন আপাতত, যেটা সম্ভাব্য ছিল। আর আওয়ামী লীগও এটাতে কিন্তু আনহ্যাপি না। আওয়ামী লীগ আমাদের গঙ্গা চুক্তি তো শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আমি বললাম তো আপনাকে, বাণিজ্য, সীমান্ত, পানি বন্টন, আমাদের অনেক ইস্যু ভারতের সাথে রয়ে গেছে। আমরা শেখ হাসিনা কেন্দ্রিক যদি একটা ইস্যুতে নেমে যাই, এবং শেখ হাসিনা ইস্যুটাও আবার বাংলাদেশের তরফ থেকে ভ্যালিড, বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটাকে একটা কোর ইস্যু বানিয়েছে। তো কিন্তু বাংলাদেশকে এটাও চিন্তা করতে হবে যে আমরা কোর ইস্যু বানিয়েছি আমাদের ডিগনিটির সাথে, আমাদের অভ্যন্তরীণ রাজনীতির সাথে আমরা শেখ হাসিনাকে চাইবই, কিন্তু ভারতের তরফ থেকে কতটা সম্ভব সেটাও বিবেচনা করতে হবে। ভারত শেখ হাসিনার সাথে তার দীর্ঘদিনের একটা রিলেশন, এবং একটা স্বস্তিদায়ক রিলেশন ছিল। সে 15 বছর ভারত সুবিধা নিয়েছে শেখ হাসিনা যখন এখানে ছিল। সে শান্তিপূর্ণভাবে এখানে তার সীমান্ত নিয়ে একটা শান্তিতে ছিল, 7 সিস্টার নিয়ে শান্তিতে ছিল। আপনার নিশ্চয় মনে আছে একটা ডায়লগ শেখ হাসিনা ছিল, আমি ভারতকে যা দিয়েছি ভারত সেটা মনে রাখবে। কিন্তু পরের ডায়লগটা কেউ বলে না। পরের ডায়লগে ছিল যে তাদের যে সীমান্ত সমস্যা, আমি সীমান্তের যে উত্তেজনা এটা আমি মিটিয়ে দিয়েছি। কিন্তু এটা না বলে শেখ হাসিনাকে একটা কালার করতে চায়, যে শুধুমাত্র এটাই বলেছেন, মানে যে যার সাথে ওই অংশটুকু ব্যবহার করে। আমাদের যে টকশোতে আমরা কথা বলি সে একই কাহিনী, এই যে একটা লাইন যেখান থেকে সুবিধা হবে ওই গোষ্ঠী এটা কেটে ছাড়বে, আরেক গোষ্ঠী কাটবে। বনিয়াপার কাছে একটা জিনিস জানতে চাই, যেমন ধরেন ঘন্টাখানেক আগে ভারতের হাই কমিশনার উনি বলছেন যে তারেক রহমানের সফরের জন্য এখনো অধীর আগ্রহের অপেক্ষায় ভারত। এটা ভালো দিক, ওনারা এটা বলেছেন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে। তারপর জয়সওয়ালও কিন্তু একই কথা বলেছেন, মানে দিল্লিতে বসে। হ্যাঁ, কিন্তু এটাও তো সত্যি যে যেটা নিয়ে সমস্যা আছে সেটা নিয়ে তো তারা একটা আলোচনায় আসলে খুবই ভালো হয়। আপনি সবকিছু অন্যায়ভাবে ধরে রাখবেন আবার ডাকবেন, দুটো তো হতে পারে না। এটাও তো বুঝতে হবে ভারত অনেক বড় দেশ, ভারত কূটনীতিতে অনেক সফল, অনেক দেশের সাথে 17টা দেশের সাথে তার ভৌগোলিক অবস্থানে জড়িত। সেইখানে অন্য দেশগুলোর সাথে কিন্তু এমন হয় না। আপনি খোঁজ নিয়ে দেখেন অন্য দেশগুলোর সাথে, এত পাকিস্তানের সাথে তার যুদ্ধ, তারপরেও কিন্তু এখানে সীমান্তে হত্যা হয় না, যেটা এখানে হচ্ছে। তো এই জিনিসগুলো বাংলাদেশের কি চাওয়া? ভারতের কাছে তার বিনামূল্যে চাল ডাল লবণ মরিচ চায় না। ভারতের সাথে একটা সুন্দর বন্ধুত্বের জন্য আমাদের যা ন্যায্য হিস্সা আমরা চাই, তাদের যেটা ন্যায্য হিস্সা তাদেরকে দিতে চাই, এবং আমরা তাদের সঙ্গে একটা গুড সম্পর্ক রক্ষার জন্য যেটা দরকার, একটা ভালো প্রতিবেশী থাকলে যা হয় সেটুকু তো চাই। তো সেটা যদি তা না মানে, যেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত ঠাঁই দিয়েছে, বেশ একটা সময়ের জন্য দিয়েছে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কের জন্য যে রাষ্ট্রের এত বড় একটা কাজ করলেন, সেই রাষ্ট্র কি চায় সেটাও তাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে। কারণ মানুষ শুধুমাত্র স্মৃতি নিয়ে বেঁচে থাকে না। একজন মানুষ, আমার বা আপনার একজন নিকটাত্মীয় মারা গেছে, ধরেন বাবা মা বা স্বামী বা বউ মারা গেছে, আপনার আজকে যে কষ্টটা লাগবে আজ থেকে 1 বছর পরে 5 বছর পরে কিন্তু সমান লাগবে না। প্রকৃতি মানুষকে অনেক কিছু থেকে মানে রেডি করে দেয়। তো সেইখানে যে অবস্থাটা যখন হয়েছে, শেখ হাসিনা করেছে, সে ভালো থেকেছে, তার ভালো চাইতে পারে, কিন্তু আরেকজনকে পুরো দেশটাকে একদম অখুশি রেখে সেটা চাইতে পারে। আনিস আলমগীর ভাই, মানে যেমন ধরেন যে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায়, ওসমান হাদির হত্যার অভিযুক্তদের প্রত্যর্পণ চায়, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত শেখ হাসিনার দুর্নীতিকে বোঝার জন্য ওই দেশে একজন বড় দুর্নীতিবাজ আটকা আছেন, তার নাম পিকে হালদার। এর প্রত্যর্পণ আমাদের অন্তর্বর্তী সরকারও চাইলেন না, এই সরকারও চাচ্ছেন না। এটাই আমি আপনাকে বলতে লাগছিলাম যে শেখ হাসিনাকে যে চাচ্ছে সেটা মানে বাংলাদেশ ভারত সম্পর্কের মানে কোর ইস্যু বানিয়ে ফেলছি, অথচ আমরা জানি যে শেখ হাসিনাকে ভারতের পক্ষে দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ ভারত তার সাথে যে সম্পর্ক তাকে ব্যালেন্স করতে হচ্ছে। ভারতের তাকেও ফেলে দিতে পারে না, আবার বর্তমান সরকারের সঙ্গেও তার সম্পর্ক দরকার দুই দেশের বন্ধুত্বটা এগিয়ে নেওয়ার জন্য। আমাদের বিরোধী দল হইতে শুরু করে কেউ তো এটার উল্লেখ করছে। ওইটাই আমি বলতেছি যে এখন শেখ হাসিনাকে যখন আপনি চাচ্ছেন,
এখানেও আবার বাস্তবতা আসতে হবে। শেখ হাসিনা কি বন্দী? শেখ হাসিনা তো বন্দী না যে আপনি বন্দী প্রত্যার্পণ চুক্তি করবেন। তো শেখ হাসিনা তো বন্দী স্ট্যাটাসে সেখানে নাইও, এবং সেটাকে এখন তারা হাইকোর্টে নিয়ে যেতে চাচ্ছে। সেই রেজাল্ট কী হবে আমি জানি না, কিন্তু বন্দী যারা আছে তাদের ব্যাপারে তো কোনো সোচ্চার না। হাদির যে হত্যাকারী, হত্যাকারী বলবো না, যাকে গুলি করেছে এখনো তো সাসপেক্টেড, এখনো তো সেটা রায় হয়নি। তো যে গুলি করেছে সে ওইখানে বন্দী, তো তাকে আনার জন্য একটা চাপ দেওয়া হয়েছে। কিন্তু পিকে হালদার যে অর্থনৈতিক কেলেঙ্কারি করে এখান থেকে চলে গেল, সে তো এখানে বন্দী, তাকে আনার জন্য কোনো তোড়জোড় নাই। তো তাহলে দেখা যাচ্ছে যে সরকারের ভূমিকাগুলো নিয়ে তখন মানুষের মধ্যে সন্দেহ দেখা যায় যে আসলে কি এটা কি একটা রাজনৈতিক মানে এটা কি বলবো, মানে রাজনীতির জন্য রাজনীতি করছে, না আসলে আমরা দুই দেশের সম্পর্ক কিভাবে সমাধান হওয়া যায় সেই চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুই দেশের সম্পর্ক ডেভেলপ হওয়া উচিত এবং দুই নেতারও বৈঠক হওয়া উচিত। দুই নেতা যখন পরস্পর সাথে বসবেন তখন একটা আইস ব্রেকিং একটা পরিস্থিতি তৈরি হবে। আরেকটা হচ্ছে যে আপা যেটা বললেন, এখানে যে রুল অফ এনগেজমেন্ট যেমন বাড়বে, তেমন শেখ হাসিনার কর্তৃক যে রাজনীতিটা ছিল, শেখ হাসিনার কর্তৃক ব্যক্তি পর্যায়ে যে সম্পর্ক, এটা থেকে বের হয়ে তারা স্টেট টু স্টেটে চলে যাবে এবং এটাই তো সুবিধা হবে। এবং সরকার আমি মনে করি যে দুই দেশ আবার চিন্তা করতে পারে কিভাবে এই সম্পর্ক এগিয়ে নেবে, এবং কেউ কাউকে ছাড় দেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতি, মানে অর্থনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ রাজনীতি সবকিছুর উপর নির্ভর করে কে কাকে ছাড় দিচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আনিস আলমগীর ভাই, এবং অনেক ধন্যবাদ নীলফিন চৌধুরী মনিয়াপা। আজকে আপনি একটি পিঙ্ক শাড়ি পরে আসছেন এবং আজকে থেকেই সরকার পিঙ্ক বাস চালু করেছে। পিঙ্ক বাস নিয়ে আপনাদের দুজনের যদি এক শব্দে একটা কমেন্টস করতে বলি, এক শব্দে বলতে চাই, নারীদের জয় হোক, নারী অগ্রযাত্রায় পূর্ণতা পাক। ওকে, আনিস ভাই। আমি নারীরা যেটা চাই সেটাতে রাজি।